মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিউপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে নতুন করে 4 জনকে শুক্রবার ভোরে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া লালমনিরহাট সীমান্তে 3 জন এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 5 জন শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের শূন্যরেখার কাছে ভারতের অভ্যন্তরে 4 জনকে অবস্থান করতে দেখেন এলাকাবাসী। এ সময় বিজিবি সদস্যরা পুশিন ঠেকাতে সতর্ক অবস্থান নেয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই 4 জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বাংলাদেশে ঠেলে দেওয়াদের মধ্যে 1 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। তাদের পরিচয় বা জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির বাধার পর তারা বর্তমানে কোথায় আছেন সেটাও নিশ্চিত হওয়া যায়নি। 4 জনা পুশ ব্যাক দিছে বিএসএফ এবং আমাদের বিজিবি ভাইরা ওই যে পাকুড় গাছ নিচে থেকে ওদের রুখে দেয়, ওরা পরে চলে যায়। আমরা বিশেষ করে এখানে কঠোর পাহারায় আছি এবং আমরা চেষ্টা করছি তারা যেন আমাদের বাংলাদেশের ভিতরে ভিতরে প্রবেশ না করতে পারে। বিজিবি সদস্যরা আপনার দিনে রাতে সবসময় এখানে টহল দিচ্ছে, সবসময় এখানে আসে। মানে ওরা চেষ্টা করছে যাতে ওরা এদিকে পুশিং করতে না পারে। 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পুশিন ঠেকাতে সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 6 দিন ধরে অবস্থান করছে 2 পুরুষ। তবে সেখানে একই সঙ্গে অবস্থান নেয়া বেলাল হোসেন ও সুমি আক্তার দম্পতি ও তাদের 2 সন্তানকে দেখা যাচ্ছে না। 14 জুন তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদিকে রৌমারী উপজেলার ইসলামারী সীমান্ত এলাকার শূন্যরেখাতে গেল 6 দিন ধরে 3 পুরুষ অবস্থান করছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। লালমনিরহাটের পাটগ্রাম কালীরহাট সীমান্তে মেইন পিলারের কাছে শুক্রবার রাত 2টায় সীমান্তের সার্চ লাইট নিভিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, যেমনটি আমরা প্রতিবেদনও দেখছিলাম, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিউপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তারা ঢুকতে পারেনি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, সকাল থেকে আপনি আমাদের জানাচ্ছিলেন সীমান্ত পরিস্থিতির অবস্থা। এই মুহূর্তে সীমান্তে কেমন পরিবেশ দেখছেন? এছাড়া পুশিন করতে চাওয়া ব্যক্তিরা এখন কোথায় অবস্থান করছে? বিজিবি ও স্থানীয়দের অবস্থান সম্পর্কেও জানাবেন। সীমান্তে আপনি জানেন আজ ভোরে 4 জন ব্যক্তিকে দিয়েছে ভারতীয় সীমান্তের বাহিনী 116 নম্বর মেইন পিলার দিয়ে 4 জনকে ঠেলে দেয়। তাদের চলাচলে অস্বাভাবিকতা দেখে স্থানীয় লোকজন এবং বিজিবি তারা কিন্তু তাদেরকে আবার শূন্যরেখা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তারা এখন কোথায় অবস্থান করছে সেই বিষয়ে কিন্তু এলাকাবাসী এবং বিজিবি তারা কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এ বিষয়ে বিজিবির সাথে কথা বলেছে। বিজিবি যে বিষয়টি বলছে যে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না, যার কারণে বিজেপি সতর্ক অবস্থায় রয়েছে। যে আপনারা জানেন এর আগে মেহেরপুর টাউন উপজেলা তেঁতুলবেড়া 6 জনকে ঠেলে পাঠিয়ে দিয়েছে। তারপর থেকে কিন্তু বিজেপি কঠোর অবস্থানে রয়েছে। এই কঠোর অবস্থানের কারণে তারা এলাকাবাসী গ্রামগঞ্জের মানুষকে সচেতন করছে যেন কোনোভাবেই যেন সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ এবং পুশিং না হয়। সেজন্য তারা মাইকিং করছেন, এলাকার মানুষের সাথে যোগাযোগ করছেন এবং তাদেরকে সচেতন করছেন। আমি গ্রামবাসীর সাথে কথা বলছি, গ্রামবাসী যে বিষয়টি বলছে যে এইভাবে ফেলে দিয়ে কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না। যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো সীমান্ত চুক্তি বা আইন বৈধভাবে থেকে থাকে তাদের সেভাবে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক, সেটাই হবে সবচেয়ে ভালো উপায়। ধন্যবাদ আসিফ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে সেখানকার সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আসিফ ইকবাল। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেফতারের পর সীমান্তে পুশিন বাণিজ্যের বিষয়টি প্রকাশ্য হয়েছে। সামনে এসেছে দালাল চক্রের তথ্য। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে এলাকার কিছু লোকের সহায়তায় বিএসএফ বাংলাদেশে মানুষ ঠেলে দিচ্ছে। বিজিবি ও পুলিশ পুশিন নিয়ে এই তথ্য অবৈধ লেনদেনের কথা অস্বীকার করেছে। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন।
আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে ভারত রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা চালাচ্ছে। আরও অভিযোগ উঠেছে, সীমান্তের পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে মাথাপিছু 10,000 টাকার বিনিময়ে পুশিন করছে বিএসএফ। গেল 15 জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তারের পর এমন তথ্যই উঠে এসেছে। বিএসএফ এর সাথে যোগ সাজসে এদেশের কিছু দেশীয় চক্র টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিভিন্ন প্রলোভনে তারা ঘোষিত হয়ে এই বাংলাদেশের এই পুশিনকে সাহায্য করার চেষ্টা করছে। পুশিং এর সাথে জড়িত যারা বিএসএফ কে সহায়তা করছে এবং বাংলাদেশে যাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের শাস্তির আওতায় কামনা করছি। সীমান্তে বিএসএফ এর সহায়তায় নিজেদের নৌকায় করে পুশিনের চেষ্টা করে দালাল চক্র। এরই মধ্যে আটক 7 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে বিজিবি। সীমান্তে পুশিনের জন্য চোরা কারবারেরাই দায়ী। এই অবস্থাটা থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে। সচেতন মহলের দাবি, সীমান্তবাসীকে সচেতন করার পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোকেও সোচ্চার হতে হবে। চোরা কারবারিদেরকে এইভাবে তাদেরকে উৎসাহিত করে যে তোমরা চোরা কারবারি করো, আর পাশাপাশি তোমাদের লোকদেরকে এদেশের লোককে নিয়ে যাও। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দালালদের বিষয়ে তারা আগে থেকেই জানেন। এ ব্যাপারে তারা সবসময়ই সজাগ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এটা যে বিএসএফ যাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করছে তাদেরকে সহযোগিতা অপরাধ। বিজিবি বলছে, পুশিনের চেষ্টা রুখে দিতে দিনরাত কাজ করছেন তারা। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি। সীমান্তে পুশিন বন্ধে উদ্যোগ নেবে দুই দেশ, এমনটি চাওয়া সাধারণ মানুষের। হাসিবা আলী বর্ণা, ৭১। বাংলাদেশে বিজেপি সরকারের পুশিন নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন ভারতের লোকসভার সাবেক বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিজেপি সরকার আসার পর অসংখ্য মানুষকে পুশিন করা হচ্ছে। এতে বিপাকে পড়ে দুই সীমান্তের শূন্য রেখায় আটকে আছে মানবেতর জীবন। সবচেয়ে খারাপ অবস্থা বৃদ্ধ ও শিশুদের। কিন্তু ক্ষমতার জোর না দেখিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সুষ্ঠু সমাধান করা যেত। এতে সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাঠাতে গেলে সরকারের ওই সরকারটা অনুমতি চাই। আমি এটা অনেক আগে বলেছি, আজকে না। এটা তো লোক দেখানো ভোটের ব্যবস্থা, পুশ ব্যাক। আমরা যেটাকে পুশ ব্যাক বলছি, বাংলাদেশ সেটাকে বলছে পুশ ইন। আমরা অ্যালাউ করবো না। একটা সরকার যদি অ্যালাউ না করে, তুমি কি করে পাঠাবে? তাদের নোম্যান্স ল্যান্ডে বসে আছে, মর। তাদের জাত জানি না, কর্ম জানি না, কিন্তু সাধারণ মানুষ তারা কমসে কম এটা তো মানতেই হবে। তারা সাধারণ মানুষ তো বটেই, হয় ওরা নে নাহলে তোরা নে, কেউ তো নে। বর্ডারে বসিয়ে রেখে দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনে শতভাগ সফলতা অর্জন না হলেও আস্তে আস্তে মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। ব্রিফিংয়ে পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র, 77 রাউন্ড গুলি ও মাদকসহ সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেফতারের তথ্য দেন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, প্রথমে শীর্ষ সন্ত্রাসী সজলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী স্বামীবাগের বাসায় অভিযান চালিয়ে অপর 3 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। সজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম, আশুরার প্রোগ্রাম। সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। এদিকে দেশে একদলীয় শাসন কায়েম করা হচ্ছে
একদিন সরকার নিজের ভুল বুঝতে পেরে ঠিক পথে আসবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বেলা 12টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশে অবাধে চলছে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখল বাণিজ্য। পরে তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মাওলানা আব্দুল জব্বারকে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেন। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছর ক্ষমতায় থাকতে পারেননি। এরপরে 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলা বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভায় পাশ হয়েছে পাবলিক পরীক্ষা আইন, যেখানে যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা। এছাড়াও শিক্ষা খাতকে জোর দিয়ে 18,000 কোটি টাকা শিক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে, আর সেভাবেই সরকার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এছাড়া সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। কালকে ইউনিভার্সিটি বিলটা আমি তুললাম, সকলে এটা নিয়ে আলোচনা শুরু করলাম। ইটস এ কমপ্লিটলি নিউ বিল, আগের মতো না। একদম ঢাকা ইউনিভার্সিটি শুরু করে আমাদের যে 57টি বিশ্ববিদ্যালয় আছে, সবগুলি থেকে সেপারেট আমরা এই বিশ্ববিদ্যালয় তৈরি করছি। কারণ আমরা চাই নতুনভাবে বিশ্ববিদ্যালয় হোক, যেগুলি নতুনভাবে কার্যকর হবে। এমনকি মেডিকেল ডিপার্টমেন্টও আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়তে দিয়েছি, যেভাবে আপনার উন্নত বিশ্বে রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইউরোপে রয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই আদলে আমরা যাচ্ছি। আগামী 10 দিন সারা দেশে কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই। ফলে টানা বৃষ্টি না হলেও তাপমাত্রা কমবে না, তাই জনজীবনে স্বস্তি মিলবে না বলছে আবহাওয়া অফিস। তবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে শুক্রবার থেকে 3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই সাথে রাজধানীতে 22 থেকে 23 তারিখ বৃষ্টিপাত কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। শারমিন নীরার রিপোর্ট। ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের 5 তারিখ, কিন্তু কোথায় ভারী বর্ষণ, কোথায় বা স্বস্তির আবহাওয়া। আবহাওয়া অফিস অবশ্য বলছে, কেবল সিলেট আর ময়মনসিংহ বিভাগে আগামী 3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে আগামী 10 দিন সাগরে কোনো নিম্নচাপ নেই, ফলে হচ্ছে না ভারী বর্ষণ। টানা বৃষ্টি না হলে তাপমাত্রা সেই অর্থে কমবে না বলছেন এই আবহাওয়াবিদ। আজকে থেকে আগামী 10 দিনের মধ্যে আমরা যে উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপ বা নিম্নচাপের এরকম একটা কোনো সম্ভাবনা দেখছি না। ফলে যে এর প্রভাবে যে বাংলাদেশে যে টানা একটা বর্ষণের সম্ভাবনা থাকে, সেরকম কোনো টানা বর্ষণের সম্ভাবনাও দেখছি না। তবে উত্তর এলাকায় যেহেতু ওখানে অরোগ্রাফিক কারণেই একটু বৃষ্টিপাত বেশি হয়ে থাকে, সে কারণে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে আমাদের যে একটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এর কারণেই সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগাম বর্ষার সময় পার হওয়াতে বজ্রপাতের ঝুঁকি কিছুটা কমে এলেও শূন্যের কোঠায় আসেনি বলছেন তিনি, তাই মানতে হবে সতর্কতা। সাধারণত বজ্রপাত হয়ে থাকে পশ্চিমা লঘুচাপের প্রভাবে। এই পশ্চিমা লঘুচাপের প্রভাবটা তখনই কমে যখন বর্ষাকাল সেট হয়। তবে বাংলাদেশে বর্ষাকাল সেট হইলেও সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পর্যন্ত গিয়ে থেমে আসে। এটা আরও পশ্চিম দিকে শিফট হবে হয়তো পরবর্তীতে। যতক্ষণ পর্যন্ত আরও পশ্চিম দিকে শিফট না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ বা এর আশেপাশে বজ্রমেঘ তৈরি হয় এবং এর প্রভাব কিছুটা বাংলাদেশে এসেও পড়ে। তবে এটা আরও যদি বর্ষাকাল আরও মৌসুমি এরিয়া, সেটা যদি আরও পশ্চিম দিকে শিফট হয়, তখন যে বজ্রপাতের যে সম্ভাবনা থাকে সেটা আরও কমে যাবে। আগামী 24 ঘন্টায় ঢাকার তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি থাকবে। সেই সাথে 22 ও 23 জুন ঢাকাতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। শারমিন নীরা, 71, ঢাকা।
শহর রক্ষা করা শুধু সরকারের নয়, জনগণেরও দায়িত্ব বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর রমনা কালী মন্দিরে গাছ রোপণ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। বলেন, পরিবেশ রক্ষা করতে হলে গাছ রোপণ করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ রোপণ করা হবে। আর এটা অবাস্তব হলেও বিষয়টি সত্য জানিয়ে তিনি বলেন, জনগণ এবং দেশকে বাঁচানোর জন্যই এই কর্মসূচি। এদিকে রমনা কালী মন্দির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সারা বিশ্বে যানজটের শহর হিসেবে ঢাকা শহর প্রথম দিকে থাকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য সুখকর নয়। আমরা যদি চেষ্টা করি তাহলে এই শহরকে আমরা রক্ষা করতে পারি। রক্ষা করার জন্য শুধু একা সরকারের দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব আজকে এই শহরকে রক্ষা করা। চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, তবে তা এখনও ক্রেতার নাগালে আসেনি। অন্যদিকে বেড়েছে মাছের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই মাছের দাম বাড়তি। কমেছে ডিম, ব্রয়লার ও দেশি মুরগির দাম, তবে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সোনালী মুরগি। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম, তবে সেই কমার প্রভাব এখনও খুব একটা বুঝতে পারছেন না ক্রেতা। বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি দরে। দেশের আপনার কৃষিকাজের দাম বেশি, সব কিছুর মেটেরিয়ালের দাম বেশি হলে আপনার অবশ্যই আপনার খুচরা বাজারে তো বিক্রি বেশি করতে হবে। চাহিদা মোটামুটি ভালো, সরবরাহ ভালো, শুধু টমেটোর দামটা একটু বাড়তি, আরগুলো সবগুলো 50 টাকা 60 টাকার মধ্যে আছে। মুরগির বাজারে ব্রয়লার ও দেশি মুরগির দাম কিছুটা কমেছে। আজকে আমরা দেশি মুরগি বিক্রি করতেছি আপনার 680, যা গত সপ্তাহে 700 টাকার উপরে ছিল বা 700 ছিল এরকম। সোনালী মুরগি 360-70, ফার্ম 165। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বাজারে এখনও মাছের দাম চড়া। একই সঙ্গে মাংসের বাজারেও স্বস্তি নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 থেকে 1000 টাকা পর্যন্ত। এদিকে কিছুটা কমেছে আদা ও রসুনের দাম। বর্তমানে আদা ও রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। বেড়েছে মসুর ডালের দাম। আদা ছিল আগে 180 টাকা, 160 টাকা, ওটা 30 টাকা কমে আপনার 130 টাকা বিক্রি করতেছি। রসুন ছিল আপনার 140 টাকা, 150 টাকা, ওইটা 30 টাকা কমে 120 টাকা বিক্রি করতেছে। চিকন মসুর ডাল যেটা আছে এটা বাড়তি, মোটাটা ঠিক আছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যের দাম ওঠানামা করলেও তার ফল সবসময় ভোক্তাদের কাছে পৌঁছায় না। চাহিদা যদি আপনার বেশি থাকে, যোগান যদি কম থাকে, তখন তো দাম অটোমেটিকলি বেশি থাকবে। সরকারের যোগানের প্রতি নজর দিতে হবে। একটু থাকলে ভালো হতো আর কি, আর একটু থাকলে আছে, তেমন নাই যে না আছে, তো আর একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চলতি পথে কোথাও কোনো অপরাধের ঘটনা দেখলে বেশিরভাগ মানুষই যেখানে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, সেখানে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর কোচোক্ষেত এলাকার বাসিন্দা মোর্শেদ আলম আলী। রাতের আধারে একাই মাদক কারবারি সহ ইয়াবার একটি বড় চালান ধরেছেন তিনি। পরবর্তীতে জব্দ করা প্রায় 3000 পিস ইয়াবা 71 টেলিভিশনের মধ্যস্থতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাতে রাজধানীর কচুক্ষেত পুরান বাজার এলাকার এই গলিতে ইয়াবার চালান হাত বদল হবে, এমন তথ্য পেয়ে বাসা থেকে বেরিয়ে আসেন বিএনপি নেতা মোর্শেদ আলম আলী। কোনো কিছু না ভেবেই ধাওয়া দেন ইয়াবা কারবারিদের। এ সময় 2 মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও হাতে নাতে বিপুল পরিমাণ ইয়াবা সহ একজনকে ধরে ফেলেন তিনি। 3-4 জন ছিল, যেহেতু আমি এলাকার স্থানীয়, হয়তো ওরা আমার চিনতে পারে। তা আমি যখন যাই কাছে একটু যাওয়ার সাথে সাথে ওরা দেখা ফেলান পর আমি যারকে দৌড়ছি ওর হাতেই ছিল এই জিনিসগুলো, এমন ওরা ওরে ফালাইয়া চলে যায়। তো আমি যখন নাকি একটু আওয়াজ করছি যাই ধর করছি, তো ওরা মনে করছে হয়তো আরও অনেকে আছে। দুর্ঘটনা আমি হইতে পারতাম, আমাকে হয়তো মাইরা ফেলাইতেও পারতাম। ওই সময় আমার ওই মাথাটা কাজ করে নেই যে আমাকে মাইরা ফেলাইবো না কি করবো, আমি আসলে ওই চিন্তা করি না। আমি চিন্তা করছি যে কিভাবে একটা সমাজকে সুন্দর করা যায়। ওই মাদক কারবারিকে ধরে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। ধারণ করা হয় একটি জবানবন্দিও। কথা কস না কেন? 3-3.5 মতো হাজার। আমি তো শুনলাম 5000 খরচ করে ফেলছি না, কি আছে 1000 খরচ হয়ে গেছে। তো দিছি না আর 3500 আছে।
এই 1,500 কে নিছে? তুমি যদি বাঁচতে চাও তোমার অবশ্যই করতে হবে। ভাই কি দিকে উত্তর দে? না আমি সাইডে সাব্বিরটা বিরোধীদেরকে দিছি। কোন সাব্বির? রোডের ওইপারে। রোডের ওইপারে সাব্বির? জি। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে কিছুক্ষণ পরই। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় আটক করা মাদক কারবারিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন সেখানে আসে বেশ কয়েকজন যুবক। আলীসহ স্থানীয়দের হুমকি ধামকি দিয়ে ছিনিয়ে নিয়ে যায় আটক করা মাদক কারবারিকে। কথার মাঝখানে হঠাৎ করে দেখুন 20-25 জনের একটা টিম আইসা আমার কাছ থেকে জোর জবরদস্তি করে ওকে ছিনে নিয়ে যায়। ছিনে নিয়ে যাওয়ার পরে আমি তাদেরকে বাধা দিই, তা আমাকে তারা মানে হুমকি দামকি দিয়া এক প্রকার আমার কাছ থেকে জোর করে নিয়ে যায়। এরা এলাকারই। খোঁজ নিয়ে জানা গেছে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যাওয়া এই যুবকের নাম সজীব, বাকিরা তার গ্রুপের অনুসারী। এদের মাদক কারবারে অতিষ্ঠ পুরো এলাকা, প্রতিকার চাইলেন স্থানীয়রা। এই এলাকাটার প্রত্যেকটা গল্লিতে মাদকের আস্তানা, আর এলাকার যে যুব সমাজ, এই যুব সমাজটা টোটাল নষ্ট হয়ে যাইতেছে মাদক। এই এলাকারও আছে, বাইরে থেকেও আসে, এই এলাকারই ম্যাক্সিমাম। এই মাদকটা অনেক খারাপ, এটা পুরো ছড়ায় যাইতেছে। একটা মানুষ বের হইতেও পারে না, একটা আতঙ্কের ভিতরে থাকে, সবাই একটা ভয় ভীতির ভিতরে থাকে। আমরা তো মরে যাবো, কিন্তু আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যা আছে এগুলো দেখা দেখি করে শিখা যায়। এটা তো মাদক মুক্ত চাই। চক্রের সদস্যরা মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেলেও জব্দ করা ইয়াবা নিতে পারেনি। 71-এর মধ্যস্থতায় বুধবার রাতে ভাসানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় জব্দ করা সেই 15 প্যাকেট ইয়াবা ট্যাবলেট, যা সবার সামনেই একটা একটা করে গোনা হয়। পুলিশ জানায় 15টি প্যাকেটে প্রায় 3000 পিস ইয়াবা পাওয়া গেছে। স্থানীয়দের হাত থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়া এই চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ? তাদের বিষয়ে আমরা খোঁজখবর নেব, খোঁজখবর নিয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যেখানে খোদ আইনের রক্ষকরাই নীরব ভূমিকা পালন করছে, সেখানে এই যুবকের অকুতোভয় প্রতিবাদ সমাজের চোখ খুলে দিয়েছে। জনতা তো তার বীরত্বের প্রমাণ দিল, এবার দেখার পালা প্রশাসন এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। আশিক মাহমুদ, 71, ঢাকা। লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসানকে হত্যার দায়ে অধ্যক্ষ সহ 18 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা। নাম উল্লেখ করা হয়েছে 8 জনের। মামলার 48 ঘন্টা পরও দোষীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা। আতওয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থী মেহেদী হত্যার দায়ে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এমন ঘটনায় ক্ষোভ জানান স্বজনরা। মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের উপর দীর্ঘ সময় শারীরিক নির্যাতন করে তার উপরের ক্লাসে পড়া কয়েকজন শিক্ষার্থী। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে মারা যায়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। আমার বাবার খুনের পিছনে সম্পূর্ণভাবে প্রিন্সিপালের দায়, নাহলে এত বড় প্রতিষ্ঠানের রুম টিচার কোথায় ছিল? মামলা প্রক্রিয়া দিন আছে, স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে কিছু পর্যন্ত ইনশাআল্লাহ সুষ্ঠু একটা আমাদেরকে বাধা দেবে। প্রকৃত আসামি যারা তাদেরকে আইনের আওতায় আনা হোক। পুলিশ জানায়, মামলায় অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হচ্ছে শিক্ষার্থী শামীম, হাবিব, জুবায়ের, মিরাজ, সালমান, জালিশ, তানজিল ও রাহাত। এরা সবাই খুবই পরিচিত মুখ। পুলিশ আরো জানায়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আর ভিকটিমের মৃত্যুর বিষয়ে এটা পোস্টমর্টম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় উল্লেখ করছে এবং কয়েকজন অজ্ঞাতনামা দিয়ে উল্লেখ করছে। আমরা এটা মামলা রুজুর পরে বিস্তারিত জানাতে পারি। বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের অপসারণ সহ শিক্ষার্থী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। শান্ত ইসলাম, 71।